এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। কুষ্টিয়া থেকে যুক্ত আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটারের ইশতেহারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা ফকির লালন শাহ আরও এমন বিখ্যাত ব্যক্তির পা পড়েছে এই শহরে। আমার ঠিক পেছন দিয়ে যেই নদীটি বহমান সেটি হচ্ছে গড়াই নদী, পদ্মা নদীর অন্যতম শাখা নদী। ঠিক এই নদীর পাশ ঘিরে গড়ে উঠেছে কুষ্টিয়া শহর। আজ আমরা ভোটারের ইশতেহার নিয়ে এসেছি কুষ্টিয়াতে। কথা বলবো এখানকার যারা রাজনৈতিক প্রতিনিধি আছেন তারা এবং সুশীল সমাজের ব্যক্তিদের সাথেও, এবং একই সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আগামীতে এই কুষ্টিয়ার 4 আসনের প্রতিনিধি নির্বাচন করবেন তারা তাদের কাছ থেকে কি চান সেই বক্তব্য শুনবো। আমি শুরুতেই যদি আজকে আমার সঙ্গে যেই অতিথিবৃন্দরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। আমার একেবারে হাতের ডান পাশে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুবুদ্দিন আহমেদ। আমার বাম পাশে রয়েছেন জামাত ইসলামীর জেলা আমির আবুল হাশেম, এবং ঠিক ডান পাশে আমার রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান লাকি, তিনি সদস্য সচেতন নাগরিক কমিটি ও সিনিয়র সাংবাদিক জেলা কুষ্টিয়ার। এবং একেবারে বাম পাশে সবার শেষে রয়েছেন মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস টনি, প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি, এবং সামনে রয়েছেন এই অঞ্চলের ভোটাররা। আপনাদের সবাইকে আমার এই ভোটারের ইশতেহারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি কুষ্টিয়াতে আসার পরে অনেক জায়গায় কথা বলেছি, অনেকের সাথেই কথা বলেছি যে আসলে কুষ্টিয়ার মানুষ কি চাচ্ছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এখানে কর্মসংস্থান নিয়ে একটু স্বস্তির বার্তা যদিও আছে, কিন্তু সবথেকে বড় যে সমস্যাটা অনেকের মুখে সেটা হচ্ছে যে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে শুধুমাত্র মাদকের কারণে। কারণ এখানে একটা উপজেলা ভারতের সাথে সীমান্তবর্তী হওয়ার কারণে সেখান দিয়ে অনায়াসে মাদক এই শহরে ঢুকে। এতদিন ধরে কেন নিয়ন্ত্রণ করা গেল না, কিংবা সামনে যদি আপনাদের কোনো প্রতিনিধি এই আসনগুলোতে নির্বাচিত হয়ে আসেন, মাদকের ব্যাপারে আপনার কতটুকু কঠোর হবেন? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ধন্যবাদ আপনাকে। জি, এটা কাছে নিয়ে কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে যে সমস্যার কথা বলছেন এটা তো শুধু কুষ্টিয়া না, এটা একটা বৈশ্বিক সমস্যাও বটে এখন। আর হ্যাঁ, সীমান্তবর্তী অঞ্চল হিসাবে আমাদের একটু পীড়া বেশি দিচ্ছে বিষয়টা। তাছাড়া বাংলাদেশের সব জায়গায় এটা আমাদের এখন যুব সমাজের বলেন, আমাদের নাগরিক সমাজের বলেন, একটা বড় আতঙ্কের এবং ভাবনার বিষয়। তো এ বিষয়ে আমরা তো আইনশৃঙ্খলার মিটিংয়ে আমাদের তো ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের পরে যে সময়টুকু আমাদের সুযোগ এসছে প্রশাসনের বিভিন্ন স্তরে আমাদের মনোভাব ব্যক্ত করা বা তথ্যগুলো দেওয়া বা তাদের এ বিষয়ে করণীয় বিষয়ে আমাদের পরামর্শ, তাদের কাছ থেকে প্রত্যাশা, এগুলো এক্সচেঞ্জ করার আমাদের একটা সুযোগ এসছে। তো এই বিষয়টা আমরা প্রত্যেকটা সময় আমাদের যারা এখানে সহযোদ্ধারা আছে, আমাদের বন্ধুরা আছেন রাজনৈতিক সংগঠনের, আমরা সবাই এ ব্যাপারে খুব সত্যি। আমরা সবসময় দেখি যে এই প্রশাসনকে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সহযোগিতা না করে, প্রশাসন কিন্তু প্রশাসনের মতো কাজ করতে পারে না অনেক সময়। সেই ক্ষেত্রে আপনাদের প্রতিশ্রুতি কেমন হবে? এখানে মাদকের বা এই ধরনের মানে যে সমস্ত অনৈতিক কর্মকাণ্ড আছে, আপনি যাই বলেন না কেন, এটা আমরা স্বীকার করি। এখানে সমাজের প্রভাবশালীদের একটা প্রশ্রয় থাকে, কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক দলের দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত তাদের একটা প্রশ্রয় তোলে, বিশেষ করে ক্ষমতাসীনদের। আর প্রশাসনেরও একটা অংশের ছত্রছায়া ছাড়া কোনো অঞ্চলে মাদক বলেন, চোরাকারবারি বলেন, অস্ত্রবাজি বলেন, এগুলা তৈরি হয়, এটা আমার অন্তত বিশ্বাস না। তো এই বিষয়টা আমরা মনে করি যে দায়ভার আমাদের সবার, এবং এটা ভালো করার দায়িত্ব আমাদের সবার। জি, ধন্যবাদ আপনাকে। আমি যদি জেলাতের আমির জামাতের যদি আপনার কাছে যদি আসতে চাই, ঠিক একই প্রশ্ন নিয়ে আমি আসব যে মাদক নিয়ন্ত্রণে আপনার দলের যদি কোনো প্রার্থী কিংবা প্রতিনিধি এই আসনগুলোতে নির্বাচিত হয় তাহলে সেটা কতটুকু কঠোর হস্তে দমন করবেন? একই সাথে স্বাস্থ্য খাত দিয়ে আমি একটা অনেক অভিযোগ আমি শুনেছি যে 250 শয্যার হাসপাতাল, কিন্তু সেখানে প্রতিদিন আশেপাশের জেলা থেকেও এখানে চিকিৎসা নিতে আসেন। এই হাসপাতালের উন্নয়নে আপনারা কতটুকু আসলে আপনাদের কণ্ঠস্বর হবে? ধন্যবাদ। এখন টিভির আজকের এই ভোটারের ইশতেহার অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক এবং সম্মানিত অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, উপস্থিত এলাকার জনগণ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত যে প্রশ্নটি আমাকে করা হয়েছে, মাদক এটি বাংলাদেশের বলা যায় অন্যতম একটি প্রধান সমস্যা এখন।
বিশেষ করে বাংলাদেশে যে অঞ্চলগুলো ইন্ডিয়ান বর্ডারের সাথে সম্পৃক্ত সেখানে একটু বেশি। কুষ্টিয়া জেলার একটা বিরাট বর্ডার ভারতের সাথে আছে, যার কারণে সেখানে আমরা বলবো যে ভারত সরকার পরিকল্পিতই আমাদের দেশটাকে, আমাদের যুব সমাজকে নষ্ট করার জন্য এখানে তারা মাদক পাঠায়। তো এই মাদকের সবল থেকে আমাদের যুব সমাজই শুধু না, অনেক মানুষের সঙ্গে এখন সম্পৃক্ত হয়ে গেছে। সেই সমাজকে যদি বাঁচাতে হয়, এটা অবশ্যই সরকারেরই প্রথম দায়িত্ব। বিগত সরকারগুলো আমরা মনে করি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দেয়, তাহলে অবশ্যই মাদককে আমরা শুধু নাই বলবো না, মাদক যেহেতু কোরআন হাদিসে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে হারাম করেছেন, এই হারাম জিনিসটিকে বন্ধ করার জন্য আমাদের বলা যায় 100 দিনের কর্মসূচির মধ্যে যে কাজ থাকবে, আমার মনে হয় প্রধান সেই কাজটি থাকবে যে মাদকের ব্যবসা, মাদকের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের সবাইকে জনগণের সামনে উপস্থাপন করা এবং এটা বন্ধের জন্য প্রয়োজনীয় এবং এই জায়গায় পদক্ষেপ দল গ্রহণ হিসেবে সক্ষমতার জায়গাটা আপনি যদি তুলে ধরতেন আপনাদের দলের। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান সময়ে আগামী যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন কেন্দ্রিক যে কাজ করছি, সারা বাংলাদেশের খবর আমরা পাই, আমাদের জেলার খবরও আমাদের কাছে আছে। তাতে বর্তমানে দেশের মানুষ এই নতুন বাংলাদেশে তাদের যে চিন্তা, তাদের যে স্বপ্ন, সেটি হলো তারা নতুন একটা বাংলাদেশ দেখতে চায়। এর অর্থ হলো বিগত 16 বছর ফ্যাসিস্ট এ দেশটিকে যে জায়গায় নিয়ে গেছে, সেই জায়গা থেকে এদেশের মানুষ বেরিয়ে আসছে। আমি আবারও আপনার কাছে আসবো। আমি যদি একটু এনসিপির যিনি এখানে প্রার্থী হচ্ছে তার কাছে দুইটি আসতে চাই। সেটা হচ্ছে যে অনেকদিন ধরেই এখানে কিন্তু একটা কথা কিন্তু আছে, সেটা আমরা পত্রপত্রিকাও দেখে থাকি, যে অবৈধভাবে বালু উত্তোলন করা হয় কিন্তু এই গড়াই নদী থেকে, যেটা এই অঞ্চলের হুমকির মুখে কিন্তু পড়ে যাচ্ছে। এই জায়গাটা এখন আসলে নিয়ন্ত্রণ কিভাবে করা হচ্ছে, কিংবা এই অবৈধ বালু উত্তোলন কেন বন্ধ করা যাচ্ছে না এই অঞ্চলে? ধন্যবাদ। অবৈধ বালু উত্তোলনের বিষয়টি আসলে এটার সাথে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা জড়িত থাকে এবং প্রশাসনরা জড়িত থাকে। আজকে যে আমাদের ওই টোল প্লাজা কুমারখালীর ব্রিজ, যেটা সৈয়দ মাসুদ রুমে, এখানে নতুন করে বালু উত্তোলনের জন্য আবার পারমিশন হয়েছে। এই পারমিশনটা কারা দিল? কোনো নেতা সুপারিশ করেছে এবং এই নেতারা সুযোগ সুবিধা নিয়ে প্রশাসনের কাছে, বিশেষ করে ডিসি সাহেবের কাছে সুপারিশ করছে। ডিসি সাহেব আবার ওই সচিবের কাছে সুপারিশ করছে। এইভাবেই তো হচ্ছে। ওখানে যে বালু উত্তোলন করার সঙ্গে সঙ্গে ওই নদীটা আস্তে আস্তে ব্রিজ মুখে চলে যাচ্ছে। তাহলে ব্রিজ মুখে গেলে অবশ্যই ব্রিজের ক্ষতি হবে। তাহলে এই জন্যে দায়ী কিন্তু আসলে আমরা সমাজের সবাই না, কিছু লোক, কিছু দুষ্কৃতিকারী রাজনীতি, যারা রাজনীতির নামে দুর্নীতি করতে আসছে। এখানে সর্বদলীয় অনেকেই আছে, সব দলের ভিতরেই দুর্নীতিবাজ আছে, তারা এই ব্যবস্থাগুলো করে। আর এই বালু উত্তোলন যারা করে সেখান থেকেই কিন্তু সন্ত্রাসীর উৎপত্তি। সেখান থেকে আপনার এই অস্ত্রবাজিগুলো সেখান থেকেই হয়, খুনাখুনিগুলো সেখান থেকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু আসতে চাই একেবারে আমার ডান পাশে যিনি আছেন, সিনিয়র সাংবাদিক, তার কাছ থেকে জানতে চাই যে এই যে সমস্যাগুলো তো শুনলাম, যে রাজনৈতিক সমস্যা আছে কিংবা প্রশাসনিক অনেক সমস্যা রয়েছে, কুষ্টিয়ায় এই সমস্যার সমাধানগুলো করতে হলে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ এখন টিভির এই আয়োজনের জন্য। আমরা দীর্ঘদিন ধরে যে ধারাবাহিক রাজনীতি দেখে এসেছি, এটা অনেকটা একপেশে। অতএব রাজনীতিবিদরা অনেকে তাদের সঠিক স্থানে না থাকার কারণেই আমাদের এই অবস্থা সৃষ্টি হয়েছে। তবে আমরা আপনার জুলাই আন্দোলনের পরে আমরা আশার আলো দেখছি যে হয়তোবা এনারা যে কথা এবং কাজে যদি মিল থাকে, তাহলে হয়তো কুষ্টিয়ায় সন্ত্রাসমুক্ত হবে, টেন্ডারবাজি মুক্ত হবে, মাদক মুক্ত হবে। কিন্তু আমার কাছে সংখ্যা থেকেই যায়, কারণ আমরা দেখেছি বা আমরা লক্ষ্য করছি, বিশেষ করে আমি নিজে, এখনও যে সমস্ত দল থেকে প্রার্থী দেওয়া হয়েছে তারা কিন্তু ইতিপূর্বে অনেকেই প্রার্থী ছিলেন। অতএব তাদের মধ্যে কিছু কিছু লোক নিয়ে আমরা সন্দেহান পোষণ করি, তারা সেই ধারাবাহিকভাবে সে আগের মতন অবস্থানে থাকবেন না ভালো কিছু করবেন, এমন সন্দেহ আমাদের মাঝে জাগে কিন্তু অনেক সময়। তারপর আমরা প্রত্যাশা করি যে কুষ্টিয়ার
রাজনীতিবিদদের একটা বড় বৈশিষ্ট্য যা অন্য জেলার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। এখানে এক দলের সঙ্গে আরেক দলের একটা সম্প্রীতি আছে, ভালোবাসা আছে। কুষ্টিয়াতে কখনোই কিন্তু রাজনৈতিক হানাহানি মারামারি হয় নাই, যেটা বিগত সরকারের সময় আমরা দেখেছি। প্রথম আওয়ামী লীগ এবং বিএনপি আঘাত করেছে, যা কোনোদিনই দেখি নাই। আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি, আমি দেখে এসেছি যে একই সঙ্গে একই জায়গায় আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য কোনো দল জি, আমি আবারও আপনার কাছে আসবো এবং আমরাও আশা করবো যেন এই অবস্থাটা যেন আসলে থাকে, যেন এই সংঘাতের দিকে না যায়। আমাকে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরবো ভোটারের ইশতেহারে। বিরতির পরে আবারও ফিরে এলাম ভোটারের ইশতেহারে। আজকে আমরা আছি কুষ্টিয়া জেলায়, কথা বলছিলাম এখানকার রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে। এই মুহূর্তে আমরা কথা শুনবো এখানকে যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী বাছাই করবেন। আমি এই পাশ থেকে একটা প্রশ্ন দিতে চাই, কে প্রশ্ন করবেন? জি জি, এভাবে হ্যাঁ বলতে পারেন, এটা নিতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ খুরশিদ আলম জোয়ারদার। আমি কুষ্টিয়া শহরের একজন বাসিন্দা। আমি আপনার মাধ্যমে, এখন টিভির মাধ্যমে দেশবাসীর কাছে একটি প্রশ্ন করতে চাই। সেটি হলো যে আজকে আমরা যে ৩৬ জুলাই আন্দোলন করেছি, আমাদের বাঙালি জাতি যে রক্ত দিয়ে মানে স্বৈরাচারকে তাড়িয়েছে, এবং একটা বিশেষ আশা নিয়ে যে আমাদের দেশ সুন্দর করে আমরা যাতে গড়ে তুলতে পারি। তো সেই ক্ষেত্রে একটি জাতীয় নির্বাচন, নিরপেক্ষ এবং স্বচ্ছ একটি জাতীয় নির্বাচন এই জন্য সবথেকে বড় বিষয় বলে আমরা মনে করি দেশবাসী। তো সেই স্বচ্ছ নির্বাচনটা কতটুকু সম্ভব এই বর্তমান প্রশাসনকে দিয়ে, যেমন আমরা দেখতে পেলাম যে কক্সবাজারে হামিদুর রহমান আজাদ নামে জামাত ইসলামের একজন বড় নেতার মনোনয়নকে বাতিল ঘোষণা করা হলো এবং সরকারি অফিসাররা তখন হাতে তালি দিল। আমি আপনার প্রশ্ন, এটা একটা সত্যি জাতির জন্য ট্র্যাজেডি বলে আমরা মনে করি। আমি নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর আমি জানতে চাবো। আমি এই পাশ থেকে আরেকটি প্রশ্ন নিব, এই পাশ থেকে কে প্রশ্ন করবেন? জি বলেন, আপনার নাম বলে প্রশ্ন। আমি আলী মুজাহিদ, কুষ্টিয়ার স্থায়ী বাসিন্দা। আমি প্রশ্নটি করতে চাই, যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে এখানে বসা আছে, আমরা জানি কুষ্টিয়ার অতীত ইতিহাস থেকে যে এটা একটি অস্ত্রের ঝনঝনানির জেলা। এখান থেকে ট্রাক অস্ত্র অতীতে স্বরাষ্ট্রমন্ত্রীরা উদ্ধার করেছে এবং কুষ্টিয়ার রিসেন্টলি কুষ্টিয়া মডেল থানাটি এখানে অস্ত্র লুট হয়েছিল। এখনো আপনার প্রশ্নের যেটা আমি বুঝতে পেরেছি যে অস্ত্র উদ্ধারটা আসলে সেটা নিয়ে কি, আমি এই দুইটা প্রশ্নের উত্তরই আমি নিব আমাদের অতিথিদের কাছ থেকে। শুরুতেই যদি বিএনপির যেই প্রতিনিধি রয়েছেন তাকে যদি আমি প্রথম প্রশ্নটি আমি আসলে করতে চাই, সেটি হচ্ছে যে গতকালকে আপনাদের মনোনয়ন যাচাই বাছাই হয়েছে এবং সেখান থেকে আপনাদের স্বতন্ত্র প্রার্থী আপনাদের দল থেকে ৩ জন তাদেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে। এটাতে আসলে কি স্থানীয় বিএনপি তারা হাত ছেড়ে বাঁচলো কিনা, এবং একই সাথে উনি যেটা বলেছেন যে অস্ত্রের যে একটা ব্যাপার সেটাকে আসলে নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব? ধন্যবাদ আপনাকে। না, এখানে হাত ছাড়ার বাঁচার কোনো বিষয় নেই। এখানে যাদের কথা আপনি ইঙ্গিত করছেন, আমাদের দলের ৩ জন স্বতন্ত্র প্রার্থী, তারা দলের অত্যন্ত নিবেদিত প্রাণ নেতা। বাতিল হওয়া না হওয়ার সাথে বিষয়টা সম্পর্কিত ছিল না। ইতিমধ্যে আমাদের মধ্যে একটা ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে যে নির্বাচন করব, ২-১ দিনের মধ্যে মানুষ, কুষ্টিয়ার মানুষ এটা বুঝবে যে বিএনপি এখানে ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ, এবং এখানে আমাদের কোনো বিদ্রোহীও নেই, কোনো মনোকষ্টের লোকও নেই। আর যাদের বাতিল হয়েছে এটা হয়তো প্রশাসন ভালো বলতে পারবে যে আইনগত কী কারণে বা তাদের কোন ফল্টের কারণে হয়েছে। আমরাও সে সময় বাছাই পর্বে ছিলাম আর কি। তা আমরা তো এত ডিটেল জানি না। আমি শুনলাম যে কাগজপত্রের কিছু ত্রুটির কারণে, যে ত্রুটিগুলা নিরাময়যোগ্য না আর কি, এরকম একটা ত্রুটির কারণে হয়তো বা তাদের বাতিল হয়েছে। ওনারাও যদি মনে করে অ্যাপিলের সুযোগ আছে, প্রশাসনের প্রতি আস্থা আমাদের আছে যে তারা নির্মমভাবে এগুলা দেখবে। আর আমাদের দলগতভাবে এখানে আমাদের এমনি আমরা খুশি, কারণ তাদের সাথে প্রতিনিয়ত আমাদের একই সাথে উঠা বসা। তারা নির্বাচন একটা প্রত্যাশা নিয়ে সাবমিট করেছিল, দল যখন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে এই বিষয় থেকে তারা মেনে নিয়েছে। জি, আমি বুঝতে পেরেছি। আর আপনার দ্বিতীয় প্রশ্ন একটা মনে হচ্ছিল, জি হ্যাঁ, অস্ত্রের, হ্যাঁ খুব যদি সংক্ষেপে বলেন। না, অস্ত্রের ঝনঝনানি এটা তো নতুন কিছু না, দীর্ঘদিন ধরে যে ওই মাদকের কথাই আসি, পার্শ্ববর্তী আধিপত্যবাদী একটা শক্তি তো আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলে, সেখান থেকেই মূলত অস্ত্রগুলো আসে। কিছুটা রাজনৈতিক কারণেও অস্থিরতা সৃষ্টি, আর কিছুটা পেশাদারিত্বের কারণে। ধন্যবাদ। আমি আরো একটি প্রশ্ন নিব আমার ডাউন সাইড থেকে, যদি প্রশ্নটি কে করবেন, তিনি যদি প্রশ্নটি করেন। জি, কি প্রশ্ন? জি আপনি আমাদের এখানে আমন্ত্রিত অতিথিদের কি প্রশ্ন করতে চান বলেন।
আমি একটা প্রশ্নই করতে চাই, সেটা হলো যে আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে সমস্ত দল, নির্বাচনটা জুলাই আগস্টের পরে একটি বিপ্লব ঘটলো, দেশে ফ্যাসিস্টের পতন হলো এবং নির্বাচনটা যেন সবাই একত্রিত হয়ে অংশগ্রহণ করে একটি সুন্দর একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, এটাই। জি, ধন্যবাদ আপনাকে। আমি এবার একটু জেলা জামাতার আমিরের কাছে একটা প্রশ্ন উনি করেছিলেন যে প্রশাসনে মানে আধিপত্য কিংবা এই ধরনের একটা ইঙ্গিত তিনি আসলে দিয়েছেন, এ নিয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। প্রশ্নকারী আমার দৃষ্টিতে যথার্থই বলেছেন। আমরা লক্ষ্য করছি ফ্যাসিস্ট দেশ থেকে চলে গেলেও ফ্যাসিস্টের দোসর এখনও বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে আছে। ফলে তারা ওই অবস্থায় থাকলে তাদের অধীনে নির্বাচন, ভালো নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করতে পারি না। বিশেষত নির্বাচন কমিশন ইতিমধ্যেই তাদের নানাবিধ কাজের কারণে প্রশ্নের মুখোমুখি হচ্ছে জনগণের। আমরা সেই জন্যে তাদেরকেও স্মরণ করাতে চাই, অতীতে বাংলাদেশের যত নির্বাচন কমিশন ছিল তাদের কার্যক্রমের কারণে তারা জনতার দ্বারা কিভাবে লাঞ্ছিত হয়েছে এগুলো তাদের খেয়াল রাখা উচিত। এই জন্য আমি বলবো প্রশাসনে যারা আছে এই জাতীয় লোক তাদেরকে অবশ্যই সেই জায়গা থেকে সরানো উচিত, যদি আমরা এই ত্রয়োদশ নির্বাচনকে সবার অংশগ্রহণমূলক এবং একটি ভালো নির্বাচন করতে চাই। তাদের সরানো অবশ্যই, তারা থাকলে কোনোভাবেই একটি ভালো নির্বাচন সম্ভব না। জি, ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু এনসিপির প্রতিনিধির কাছে জানতে চাই যে বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ যেহেতু প্রশাসন নিয়ে কথা হচ্ছে, কুষ্টিয়ার যে প্রশাসন সবাই আপনি কিভাবে দেখছেন? কারণ প্রশাসন নিয়ে কিন্তু আপনাদের দলেরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠছে, আপনার মন্তব্য কি এই অঞ্চল নিয়ে? কুষ্টিয়ার এসপি সাহেবের সাথে কয়েকদিন আগে আমি বসেছিলাম এবং জামাতের প্রার্থী আমির হামজা ভাই ছিলেন আমার সাথে। আমি ওনাকে বলেছিলাম যে বাংলাদেশ নিয়ে আমরা কথা বলবো না, আমরা শুধু কুষ্টিয়া নিয়ে কথা বলি। প্রশাসন এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি বলেছিলাম যে আমরা যারা এখানে যে দলগুলো আছি তাদের সাথে বসে সবাইকে নিয়ে একটা কমিটি তৈরি করেন। কমিটি তৈরি করে কোথায় কি হচ্ছে, যদি আমার দলের কোনো লোক যদি কোনো অপরাধ করে তাকে শাস্তির আওতায় আনা হোক এবং আমরা যেন সুপারিশ করতে না যাই। আমরা যদি প্রশাসনকে সহযোগিতা করি, আমার মনে হয় কুষ্টিয়াতে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে। এবারে আমি সিনিয়র সাংবাদিক আপনার কাছ থেকে যদি জানতে চাই যে ওনারা যেটা বললো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে যে অস্ত্রের যে ঝনঝনানিটা এবং একই সাথে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা, এই দুটো জিনিসকে আসলে কিভাবে আপনি দেখছেন এবং সেটা নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব? আসলে আমি খুব হতাশ যে এত অস্ত্র থানা থেকে লুট হলো। আর বরাবরের মতন যেরকম স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কথা বলতেন, এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা একই কথা বলছেন, সব অস্ত্র উদ্ধার করা হবে, চিরুনি অভিযান চালানো হবে। কিন্তু আমি একটা কথা পরিষ্কার বুঝি যে ঘোষণা দিয়ে কখনো অভিযান চালানো যায় না, তারা তো সন্ত্রাসে আগে সচেতন হয়ে যাবে। আর এই অস্ত্র যদি উদ্ধার না করা যায় তাহলে কিন্তু একটা ভয় থেকেই যায়। আপনারা দেখছেন যে যেদিনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো সেদিনই কিন্তু আপনার জুলাই যোদ্ধা ইনকলাব মঞ্চের হাদি কিন্তু খুন হয়ে গেলেন। আর প্রশাসনের বিষয়টা বলতেছি, যারা এখন বিসিএস ক্যাডার মানে পদ অনুযায়ী যারা এসছেন ডিসি, তারা তো সব আগের সময়কারই আছে, অর্থাৎ সেই 15 বছর ধরে তারা তো ডিসি হয়ে আছেন। কেউ কেউ তাদের চাকরিও তো অনেকটা স্বৈরাচারের আমলেই। তাদের মধ্যে কিছুটা তো মানসিক টান থাকেই। অর্থাৎ আপনারা যদি মনের মধ্যে সত্যি কথা না বলেন বা প্রকাশ্যে সত্যি কথা না বলেন তাহলে তো জটিলতা থেকেই যায়। কুষ্টিয়াতে এখন দেখেন হয়তো ডিসি সাহেব নতুন এসছেন, এসপি সাহেব নতুন এসছেন, কিন্তু আরও তো কয়েকজন মানুষ আছেন যারা সেই ফ্যাসিস্ট আমল থেকে আছেন। তাদের মধ্যে তো এখন হয়তো সার্বিক প্রেক্ষাপটের কারণে তারা বলতে পারছেন যে আমরা আছি, কিন্তু তাদের মনে কী আছে আমরা কী করে বুঝবো? অতএব প্রশাসন যদি ঠিক না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু কখনই হবে না। জি, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে আমার সঙ্গে যারা আজকের অতিথিবৃন্দ ছিলেন সবাইকে ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকের আমার ভোটার ইশতেহার এবং একই সাথে সামনে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকে কুষ্টিয়া জেলা থেকে ভোটারের ইশতেহার শুনলাম, এখানকার যারা সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন তাদের বক্তব্য এবং একই সাথে ভোটাররা কি চান। আগামীকালকে ঠিক একই সময়ে আমরা যুক্ত হব এই ভোটারের ইশতেহার নিয়ে মেহেরপুর থেকে। দেখার আমন্ত্রণ রইল, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।